পবিত্রতার একত্রতা তোমাদের মধ্যে তাদের 25 বছর পেরিয়ে 30 বছরে বিবাহ বার্ষিকী জয়ন্তী তারা পালন করছে। এই দীর্ঘ সময় তারা ঈশ্বরের আশীর্বাদে একত্রে পথ চলেছে। সুন্দর দাম্পত্য জীবন, সংসার জীবন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। এরা তোমারই আশীর্বাদে জীবনে সুখ দুঃখের মধ্য দিয়ে পারস্পরিক ভালোবাসার শক্তিতে সেই পবিত্র বন্ধন অটুট রাখতে পেরেছে। আজ এদের বিবাহে 30 বছরের জয়ন্তী। পঞ্চসপ্তমীর পর্বের দিনে পিতর 11 জন প্রেরিতদের সঙ্গে সকলের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, সমগ্র ইসরায়েল বংশ এই কথা সুনিশ্চিত বলে জানো যে তোমরা যে যিশুকে ক্রুশে দিয়েছিলে, ঈশ্বর তাকেই করে তুলেছেন প্রভু, তাকেই করে তুলেছেন খ্রিস্ট। এই কথা শুনে সেখানে উপস্থিত লোকেরা তখন মর্মাহত হল। পিতর ও অন্যান্য প্রেরিতকে তারা জিজ্ঞেস করল, ভাইরা, আমাদের তাহলে এখন কি করা উচিত? পিতর উত্তর দিলেন, তোমরা এখন মন ফেরাও এবং পাপের ক্ষমা পাবার জন্য তোমরা প্রত্যেকেই যীশু খ্রিস্টের নামে দীক্ষাস্নাত হও। তাহলে তোমরা পাবে সেই ঐশ্য দান, স্বয়ং সেই পবিত্র আত্মাকে। কারণ সেই দানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তোমাদের উদ্দেশ্যে, তোমাদের সন্তানের উদ্দেশ্যে এবং দূরে যারা আছে তাদের সকলের উদ্দেশ্যে। আমাদের ঈশ্বর স্বয়ং প্রভু যাদেরই আহ্বান করবেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে। আর অনেক কিছু বলে তিনি তাদের কাছে জোর দিয়ে আবেদন জানাতে লাগলেন, তাদের উৎসাহিত করতে লাগলেন। তিনি বললেন, এই কুটিল প্রজন্মের কবল থেকে নিজেদের রক্ষা করো। যারা তার বাণী শুনে সাড়া দিল তাদের দীক্ষাস্নাত করা হলো। সেই দিন 3000-এর মতো লোক শিষ্যদের দলে যুক্ত হলো। মঙ্গলবার বাণী, প্রভু জয়, প্রভু জয়। সাংসঙ্গীত ধো, ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব। ভিতরের প্রথম ধর্মপত্র। প্রিয়জনেরা, মনে করো তোমরা মতো কাজ করেও যন্ত্রণা পাচ্ছ, আর
দিয়েছেন, যাতে তোমরা তার পদাঙ্ক অনুসরণ করো। তিনি তো কোনো পাপ করেননি, কখনো তার মুখেও শোনা যায়নি কোনোদিন কোনো ছলনার কথা। যারা তাকে কটু বাক্য শোনাচ্ছিল, ওই তিনি তো তার বদলে কোনো কটু বাক্য তাদের শোনাননি। যারা তাকে যন্ত্রণা দিচ্ছিল, ওই তাদের ভয় দেখিয়ে তিনি তো কিছু বলেননি। বরং সেই ন্যায় বিচারক তিনি সেদিন তারই হাতে তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন। প্রভু আপনাদের সহায় থাকুন। আপনার যোহন রচিত সুসমাচার থেকে পান। যিশু একদিন ইহুদিদের বললেন, আমি আপনাদের সত্য সত্যি বলছি, দরজা দিয়ে মেষের ঘেরিতে না ঢুকে যে লোক অন্য কোনো পথ বেয়ে উঠে আসে, সে লোক চোর কিংবা দস্যু। কিন্তু দরজা দিয়েই যে ভিতরে ঢোকে, সেই মেষগুলির পালক। দারোয়ান তাকেই দরজা খুলে দেয়, আর মেষগুলিও তখন তার কণ্ঠস্বর শুনে। সে নিজের মেষগুলিকে নাম ধরেই ডাকে, তারপর তাদের বাইরে নিয়ে যান। পালের সমস্ত মেষকে খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা সে পাঁচটার সময়ের চতুর্থ রোববার উত্তম মেষ পালক যিশু, এই পর্ব আমরা পালন করি। পবিত্র বাইবেলে 100 বার এই মেষ পালকের কথা উল্লেখ করা হয়েছে, আর 400 বার এই মেষের কথা উল্লেখ করা হয়েছে। আর পরবর্তীকালে এটি হয়ে উঠেছে যে ধর্মীয় নেতাদের তারা মেষ পালক, আর জনগণ, ঈশ্বরের জনগণ হলো মেষ। আর যিশু উত্তম মেষ পালক, যিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে পরিচালনা দান করেন, আমাদেরকে রক্ষা করেন, এবং আমাদের জন্যে তিনি জীবন দান করেছেন, যাতে আমরা সবাই সেই জীবন পেতে পারি, আনন্দ, সুখ, শান্তি এবং অনন্ত জীবন লাভ করতে পারি। এবং সমাজে আমরা যারা দীক্ষিত, যারা হস্তার্পণ সংস্কার গ্রহণ করেছি, পবিত্র কমিউনিয়ন গ্রহণ করেছি, সমাজের নেতা নেত্রী, আমরা কিন্তু সবাই সেই মেষ পালকের ভূমিকাতে থাকি। আমরাও যাতে যিশুর মতো সমাজটাকে, স্বামী পরিবারটাকে আর ভালোবাসি, পরিচালনা দান করি এবং বিপদ আপদের হাত থেকে রক্ষা করি। আর বিশেষ করে আজকের এই বর্তমান জগতে আপনারা জানেন যে আমাদের সন্তানদের উপর কত প্রলোভন আসে, কত রকম লোভ লালসা তাদের থাকে। সেজন্যই আমাদের সমাজে অনেক ভালো মেষ পালক দরকার, সমাজ নেতা নেত্রী, পরিবারের পিতামাতা দরকার, যাতে তাদের, আমাদের সন্তানদের তারা সুন্দর ভালোবেসে পরিচালনা দান করতে পারে। আজকে আমরা এখানে জড়ো হয়েছি যে রতন এবং লিন্ডা তাদের 30তম বিবাহ জয়ন্তী পালন করছে। অনেকে আমি আসার আগে বলেছে, তুমি মাত্র একা একা যাচ্ছ, এটা দেশে হলে আমরা সবাই অংশগ্রহণ করতে পারতাম। কারণ রতনের অনেক আত্মীয় স্বজন আছে, লিন্ডার অনেক আত্মীয় স্বজন,
দুইটাই পাল অনেক বড়, তাই তারা এটা খুব তাদের আফসোস। এবং আমার যে লিন্ডার ছোট টিনা, সে আবার গত বছর দেশে এসে 25 বছরের জুবলি পালন করেছে, তাই সবার প্রত্যাশা ছিল এটা। কিন্তু গত 3 দিন, গত পরশু, গতকাল এবং আজকে আপনাদের দেখে মনে হয়েছে তাদের সিদ্ধান্তটা ঠিক আছে। কারণ এই যে এই সুন্দর একটা জয়ন্তীকে কেন্দ্র করে না আমরা সবাই একত্রিত হয়েছি, আমরা একত্রে অনেক সহভাগিতা করেছি, আনন্দ উৎসব করেছি এবং করছি। সেটাও আমাদের জন্য আমি মনে করি যে তাদের সিদ্ধান্ত ভুল হয়নি, ঠিক আছে, যে এখানে সবাই যে আমরা একত্রিত হয়েছি। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, বিবাহ এবং পরিবার এটা কিন্তু একটি সুপ্রাচীন একটা প্রতিষ্ঠান। কত প্রতিষ্ঠান তৈরি হয়েছে, কত প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে, কিন্তু এই বিবাহ প্রতিষ্ঠানটা মৌলিক প্রতিষ্ঠান আমাদের সমাজে, সেটা এখনো টিকে আছে। কিন্তু এই যে একজন নারী একজন নর যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এটা কিন্তু বিশ্বের মানুষের অনেক সময় লেগেছে। বলা হয় যে 3000 বছরের বেশি সময় লেগেছে এক্সপেরিমেন্ট করতে 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 করতে, যে এরকম যদি দম্পতি হয়, বিয়ে বন্ধনে আবদ্ধ হয়, তখন সেটা ভালো হবে। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি, অবশ্যই যে আমি বিশ্বাস করি যে পরিবার হলো এরকম একটা মৌলিক, এটা হলো ঈশ্বরের প্রথম আহ্বান। ফাদার ব্রাদার সিস্টারদের না, আদম হওয়াকে তিনি আহ্বান করেছেন। বিবাহিত জীবনের আহ্বান ঈশ্বরের প্রথম আহ্বান। এবং এই যে বিবাহিত জীবন আছে বলে আমরা দেখতে পাই যে এখনো মানবিকতা বোধ, মূল্যবোধ আর বিশেষ করে অকৃত্রিম যে পিওর জেনুইন লাভ না ভালোবাসা, সেটা কিন্তু আমরা পরিবারের কাছ থেকে পাই। আমরা দেখতে পাই যে অনেক আর্টিফিশিয়াল ভালোবাসা চারিদিকে আছে, কিন্তু প্রকৃত জেনুইন যে ভালোবাসা, সেটা উৎস হলো ভালো পরিবার। তাই কিন্তু এই পরিবারটাই এখন কিন্তু অনেক হুমকির সম্মুখীন। আপনারাই দেখতে পাচ্ছেন যে অনেক পরিবারে কত কষ্ট, কত সংগ্রাম, কত ভুল বুঝাবুঝি, কত ব্যক্তিকেন্দ্রিকতা, কত স্বার্থপরতা, কত বিবাহ বিচ্ছেদ। তাই এর মধ্যে রতন এবং লিন্ডা তারা 30 বছর দীর্ঘ একটা সময় পেরিয়ে এসেছে। আর এই সময়টা তাদের আসলে হানিমুন ছিল না, সব সময় ছিল অনেক ঘাত প্রতিঘাত, অনেক কষ্ট, অনেক আনন্দের স্মৃতি, আবার অনেক দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, নিদ্রাহীন রাত্রি, অনিশ্চয়তা, সমস্যা, রোগ এবং আপন জনদের হারানোর কষ্ট, ভুল বুঝাবুঝি, এর মধ্য দিয়ে কিন্তু তাদের আবার এই কষ্টের মধ্য দিয়ে বিবাহিত জীবনটা শক্তিশালী হয়েছে। আর এই যে 30 বছর তারা পেরিয়ে এসেছে, এটা ঈশ্বরের যদি হাত, ঈশ্বরের যদি আশীর্বাদ না থাকতো, তাহলে কিন্তু এটা সম্ভব হতো না, এত বোঝা বহন করা। আর তাই সাক্রামেন্টীয় জীবন সেই শক্তি, সেই কৃপা, সেই আশীর্বাদ দান করে। 30 বছর আগে তখন আমি তাকে বিয়ে পড়িয়েছিলাম ফাদার হিসেবে, কিন্তু শ্রীলঙ্কার একটা ফাদার এমিল, তাকে বলেছিলাম আমি তো আমার বাস থেকে আর তার জামাইকে উপদেশ দিতে পারি না, আপনি একটু উপদেশ দিয়ে যাতে তারা শুনে। আমার সব মনে নেই, কিন্তু আমার মনে আছে যে খ্রিস্টীয় বিবাহে আসলে দুইজন নয়, এই বিবাহের মাঝখানে তিনি বলেছিলেন
পবিত্র আত্মা বাস করে, পবিত্র আত্মা তাদের অন্তরেই বাস করে, যাতে এই সাক্রামেন্ট চিরস্থায়ীভাবে থাকে। আর আমার বিশ্বাস যে তাদের মধ্যে এটা চির বিদ্যমান ছিল। ছোটবেলাতে একটা ছোট শিশু তার মা বাবা ঘরে ছিল না, মনে হয় 5 বছরের মতো বয়স। সে কি করেছে, তার বাবা মা বিয়ের ছবিগুলো দেখেছে। ছবিগুলো দেখার পরে তার মনটা খারাপ। তার মা এসে জিজ্ঞেস করছে, এই বেবি তুমি এত মন খারাপ কেন? বলছে যে তোমাদের বিবাহের সময়ে তোমরা স্বার্থপরের মতো শুধু তোমাদের ছবি নিয়েছ, আমি ছিলাম না সেখানে। তখন মা বলেছে, তুমি তো তখন জন্ম নেওনি, তো আর এটা শুনিনি। বলছে এরপরে যাতে আমি মিস না করি, সাবধান, হ্যাঁ, যাতে আমি সব ছবিতে থাকি। আমার মনে হয় যে লরেনের সেই ইচ্ছা পূর্ণ হয়েছে, কারণ লরেন অনেক চেষ্টা করেছে যাতে এই অনুষ্ঠানটা সুন্দর হয় এবং সব ছবিতে আগে না থাকতে পারলেও এখন থাকতে পারে। আর তাদের এই বিয়েতে আসলে বিয়ের প্রথম যখন তাদের আলাপ আলোচনা শুরু হয়, তখন আমি এখন উপলব্ধি করে এখানে এসেও বুঝলাম যে তাদের কয়েকজন ঘটক ছিল। হোলি ক্রস স্কুল বা কলেজে তারা পড়াশোনা করেছে, ঘটক পার্টিটা শক্তিশালী ছিল, যে আমাদের সবাইকে হার মানিয়েছে। এবং তার বাবা মাও, যেহেতু এটা আমাদের আর লিন্ডা আমাদের প্রথম, আমাদের এই প্রজন্মের প্রথম সন্তান, সেজন্য সবাই বাবা মা যে তারা মণিপুরি পাড়ায় তাদের জন্ম, হোলি ক্রস স্কুল কলেজে, তারপরে ইউনিভার্সিটিতে পড়াশোনা, এবং আমার বড় দাদা কোনো কমতি রাখেনি, তার পরবর্তীতে এমনকি ইন্ডিয়াতে পাঠিয়েও শিলংয়ে পাঠিয়ে তাদের পড়াশোনা করিয়েছে। তাই আমাকেও আমি অবশ্যই যে তাদের বিয়েতে কখনো জড়িত হই না, কারণ এটা বিয়ে তাদের ব্যাপার, তারা বুঝে, তারা জানে। আমাকে তবুও তার মা বাবা বলেছে যে তুমি একটু খোঁজ নিও যে পরিবারটা কেমন। আমি কি করবো, আমার সবই ভালো। আর আমি মঠবাড়িতে যখন সেমিনারিতে ছিলাম, আমার বন্ধু বান্ধবরা ছিল, সেখানে আমি গিয়েছি, দেখেছি অনেক জঙ্গল, অনেক আনারস, অনেক আম, এগুলো আমি দেখেছি, এবং অনেক আতিথেয়তা। তারপরে আমি নয়ানগরে ছিলাম, তখন একটা ব্যক্তি প্রায় প্রতিদিন মিশায় আসে। তাকে আমি বলছি, আচ্ছা আপনি কি তো মঠবাড়ির থেকে? বলছে হ্যাঁ মঠবাড়ির থেকে। আপনি কি রতনকে চিনেন? বলছে ও তো আমার ছোট ভাই। তখন থেকে তারপরে আমি আর কোনো অনুসন্ধান করিনি। এটি আমার অনুসন্ধান শেষ। আমি করেছি যে তার ভাই খুব ভালো মানুষ, নয়ানগর থাকে এবং অনেক গির্জায় আসে, মনে হয় যথেষ্ট ধার্মিক। তাই এইভাবেই আসলে এখন রতন নাম আমি কাউকে জিজ্ঞেস করেছি, তারা অনেক কথা বলেনি, কিন্তু কতগুলো কথা বলেছে আমাকে, রতন কেমন মানুষ, যে তার নামটা কিন্তু রতন। আমার মনে হয় তার বাপ মার বা যারা দিয়েছে এই নামটা, এটা সার্থক হয়েছে। সে আসলে আমাদের মধ্যে, আমাদের পরিবারে অবশ্যই যে তারা দুজন সুন্দর একটি উপহার, ঈশ্বরের অমূল্য আর সুন্দর পবিত্র একটু উপহার। আর এই রতনও যেখানে যায় সমাজে মানুষের মধ্যে আমি শুনেছি যে তার গ্রহণযোগ্যতা, তার অবদান, তার আচার আচরণ খুবই সুন্দর। তার সুন্দর ব্যক্তিত্ব, আচার আচরণ তাকে সবার মধ্যে গ্রহণযোগ্য একটা ব্যক্তিতে রূপান্তরিত করেছে। আমাকে একজন বলেছেন, হি ইজ ভেরি ট্রাস্টওয়ার্দি।
ইজ এ গুড পার্সন, আরেকজন বলছে এক কথায় ভেরি ভার্চুয়াস, অনেক গুণ তার মধ্যে রয়েছে। আবার কেউ কেউ বলেছে যে আস্থাভাজন একজন ব্যক্তি যার উপর নির্ভর করা যায় এবং কমিটমেন্ট করলে সে তা রক্ষা করে। আর আমার কাছ থেকে আমি বুঝতে পারি তার সাথে অল্প বিস্তর চলাফেরা করে দেখা সাক্ষাৎ হয়, সে একটা অত্যন্ত পজিটিভ অ্যাটিটিউড সে ধারণ করে, যে পজিটিভ একটা ব্যক্তিত্ব, চিন্তা ভাবনা চেতনায় সে বেশ পজিটিভ একজন ব্যক্তি, ইতিবাচক একটা ব্যক্তি এবং সুন্দর একটা হৃদয় তার রয়েছে। মানুষের সাথে তার আবার সুন্দর সম্পর্ক, শুধু পরিচিতদের সাথে নয়, কিন্তু আমার যেমন বললাম যে আমরা ক্রুজের গোষ্ঠী, তারপরে আমার নানান গোষ্ঠী হলো ফকিরের গোষ্ঠী, কিউবার্ট ফকির কেউ কেউ চিনেন, যে এই অনেক বড় গোষ্ঠী। রতন কোনো না কোনোভাবে নিমন্ত্রণে গিয়ে কোথায় থেকে অনেক আমাদের আত্মীয় স্বজনকে তার চেনা আছে। অনেক সময় আমাকেও হার মানা একটা নামিয়ে তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু সে আবার এই সম্পর্ককে দ্যাট মিনস হি টেকস কেয়ার অফ হিজ রিলেশনশিপ, আর এটা যে গুরুত্বপূর্ণ সে এটা অনুধাবন করতে পারে। আবার আমি দেখি যে তার মধ্যে বন্ধুত্ব সুলভ একটা মনোভাব, নাতি নাতু রেগুলার নিয়ে ও নাতি নাতি এরকম ডাকাডাকি না, তার সবার মধ্যে যেন একটা বন্ধুত্ব সুলভ মনোভাব। তারপরে আমি দেখেছি কঠোর পরিশ্রমী, আবার মিডিয়েশনে খারাপ না ভালো, কারণ সে যথেষ্ট শান্ত ধীর, সেজন্য কোনো রকম যদি অসুবিধার সৃষ্টি হয় তখন মিডিয়েশনে সে ভালো এবং পরোপকারী একজন মানুষ, এবং যথেষ্ট যে একটা সুন্দর গুণ, ইজ অলওয়েজ অ্যাভেলেবল ফর আদার্স। এটা একটা মানুষের অনেক অনেক সুন্দর গুণ, এটা আমাদেরকে অনেক সমাজে অনেক কল্যাণ মঙ্গল বইয়ে আনে। এখন লিন্ডা আমাদের পরিবারের না, আমাদের যে আমার ভাই বোনদের মধ্যে আমার বড় ভাইয়ের বড় মেয়ে, সেজন্যে তার জন্মে আমরা সবাই, তার ঠাকুর সহ আমরা সবাই আনন্দ পেয়েছিলাম অনেক, কারণ আমাদের এই প্রজন্মের প্রথম কন্যা, সবার আদরের মেয়ে। আর ও যখন ছোট তখন আমি আর টিকন জেরম আমরা কিন্তু তাদের বাড়ির নিচের অংশ ভাড়া ছিল অবলেটদের কাছে, সেখানে অবলেট ফাদাররা আর সেমিনারি ছিল আমাদের। তারপর অবশ্যই আমরা নয়ানগর চলে যাই নিজস্ব জায়গা কিনে। তাই এই টিকন জেরম আমাকে স্মরণ করিয়ে দিয়েছে, ওই উপরে থেকে ওই বেবি লিন্ডাকে মাঝে মধ্যে তারা নিচে আনতো, আনে একটু দুষ্টামি করতো, খেপাইতো তাকে একটু, এরকম ছিল একটা। আমাদের সাথে আমাদের কয়েকজন, আমরা 8-10 জন সেমিনারিয়ান ছিলাম, মেজর সেমিনারিতে পড়াশোনা করতাম। সেখান থেকে এইভাবে তার আস্তে আস্তে বেড়ে ওঠা। তারপরে তার বিয়েতেও আমরা অনেক অনেক আনন্দ করেছি, এবং এই পরিবার না, রতন যেহেতু শেষ পরিবারের শেষ সন্তান, এবং তারা অনেক বড় বিবাহ ভোজের আয়োজন করেছিল, সবাই অনেক আনন্দ করেছে, আমার আত্মীয় স্বজন অনেক আনন্দ করেছে, কারণ লিন্ডা আমাদের পরিবারের বড়। তবে রতন ছোট হয়ে ভালো ট্রেনিং পেয়েছে, কারণ ছোটরা অনেক আদর ভালোবাসা পায়, কিন্তু বড়দের খুব ফরমাইশ অনেক করতে হয়। আবার লিন্ডা বড় হওয়াতে তার মধ্যে কিন্তু এই মাতব্বরিটা আছে, সেজন্য ভালো অ্যাডজাস্টমেন্ট হয়েছে। দুইজনে যদি বড় হতো তখন কিন্তু অনেক সমস্যা ছিল। এখন দেখা যায় যে লিন্ডা
লিন্ডা যখন বেশি জোরে রাগান্বিত হয় তখন রতন বুঝতে পারে, তখন কি করে পেট্রোল না দিলে টানে পানি দিতে হয় সেটা সে বুঝতে পারে। আর লিন্ডা আমাদের তো পরিচিত, আমাদের আপন, তাই ও কিছু অবশ্যই যে অভিমানী, একটু ইমোশনাল, এগুলো মোটামুটি রতন এই 30 বছরের মধ্যে টেকনিক বুঝতে পেরেছে সব কিছু ম্যানেজ করার জন্য। আবার লিন্ডার একটা গুণ দেখেছি না, তারা তো ঢাকাতে, আমি গ্রামে, কিন্তু আমার বাবার সময় থেকেই বাবার শেষ দিকে ঢাকাতে আসা, রবীন্দ্রা বাড়ি করা, আমার বোন বাড়ি করা, সেখান থেকে ঢাকাতে মানুষ হয়েছে। কিন্তু লিন্ডা আবার এই পেরেরা পরিবারকে আমি দেখেছি অনেক দ্রুত গতিতে আপন করে নিয়েছে। তার শাশুড়ির সাথে তার অনেক সম্পর্ক ছিল, কিন্তু শাশুড়ি মনে আবার একটা কষ্টও ছিল। ছোট ছেলে, তার বয়স হয়ে যাচ্ছে, নাতি নাতনি দেখতে পাচ্ছি না। তারপর ঈশ্বরের আশীর্বাদে আমরা অনেক প্রার্থনা করেছি। 10 বছর পরে না লরেনের জন্ম হয়, তাই লরেনের জন্মটাও আমাদের জন্য অনেক আনন্দ বয়ে এনেছে। লিন্ডা আবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব পছন্দ। শুক্রবারে যে অনুষ্ঠান হয়েছে রাত 12টার পরে ঘর বাড়ি সব পরিষ্কার করে, কারণ সে বলে যে বাইরে সব কিছু পরিষ্কার থাকলে মানুষের অন্তরটা পরিষ্কার থাকবে, এরকম তার ধারণা। তবে অবশ্যই যে অন্তরের যত্ন নিতে হয় যাতে পরিষ্কার থাকে, এবং সে যথেষ্ট সুন্দর হৃদয়ে একজন মানুষ, অ্যাকোমোডেটিভ, উদার, দয়ালু এবং যথেষ্ট পরিশ্রমী, এবং তার চেয়েও বেশি সে কিন্তু একজন ভালো রাঁধুনি, যেটা আমি মনে করি তার মাকে ছাড়িয়ে আমার মা পর্যায়ে ধরা যেতে পারে, যে রাঁধুনি হিসেবে খুব ভালো, অতিথি পরায়ণ। এবং এই যে তারা যে সুন্দর জীবনযাপন করছে, সেজন্যে রতনকে বিশেষ করে ধন্যবাদ দেই, এবং লিন্ডাকেও, না যে সুন্দর একটা আদর্শ পরিবার তারা হয়ে উঠেছে, সেজন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর এখানে তাদের দিদি হেলেন আছে, তাদের দিদি, উনি আবার সরবে নীরবে এই পরিবারটাকে না, সব পরিবারগুলোকে সুন্দর একত্রিত এবং একটা ব্যালেন্স করে তিনি দিয়ে যাচ্ছেন। সেজন্য এই পরিবারে যেন একটা বাবা মার পরে তাদের দিদি হেলেন পেরেরা হয়ে উঠেছে তাদের একজন সুন্দর মেষপালকের মতো। এই পরিবারে আমি দেখি যে এই রতন এবং লিন্ডার পরিবারেও তার সুন্দর অনেক পজিটিভ কন্ট্রিবিউশন। আর শেষে আমি দেখি যে লিন্ডা, না যে তার রিলেশনশিপে, তার সম্পর্কে আমি দেখি যে অনেক আস্তে আস্তে আরো ম্যাচিউর হচ্ছে, এটা অনেক সুন্দর চিহ্ন। তাই সব কিছুর জন্য, সব তো আর বলা যায় না, সব কিছুর জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। তবে শেষে শুধু একটা ঘটনা বলি। আমি ইটালিতে পড়াশোনা করেছি 2 বার, 5 বছর আমি থেকেছি ডক্টরেট করা পর্যন্ত। তো ওখানে আমার ইটালিতে অনেক পরিবার, ইটালিয়ান পরিবার, ফাদার হিসেবে যেতাম মিশনে, আবার ওরা অনেক ফাদারদেরকে ভালোবাসে। তাই একটা পরিবারে আমি মাঝে ওই মিশনে যেতাম, আর পরিবারই আমাকে বেশি খাওয়া দাওয়া দিত, তাই ইটালিয়ান খাবারও আমার অনেক পছন্দ। তাই ওই পরিবারে, অনেক ইটালিয়ান পরিবারে, তাদের কিন্তু অতীতে ঐতিহাসিক জিনিসপত্র রক্ষণাবেক্ষণ, এগুলা কিন্তু ওদের একটা ট্রেডিশন। আর বাইরে থেকে বাড়ি দেখলে মনে ভাঙ্গা চোখে বাড়ি, এই বাড়িতে মানুষ কি করে থাকে, ভিতরে অনেক সুন্দর। তারা এইটাকে রক্ষা করতে চায়, ঐতিহাসিক বাড়ি, এরকম তাদের একটা প্রাইড, আনন্দ। তাই এক পরিবারের মাতৃও বলেছে যে এই যে একটা গ্লাস, এই গ্লাসটা তার 5 পুরুষের কাছ থেকে এসেছে।
এটা লিখে দিয়েছি, তার পাঁচ পুরুষের নাম লিখে দিয়েছি এই গ্লাসটার মধ্যে। আমার তখন চিন্তা হয়েছে এই গ্লাসটা, কিছু আংটি, কিছু ব্যবহারের জিনিসপত্র সেগুলো রেখে দিয়েছি। এই গ্লাসটা 5 জেনারেশন আছে। এই গ্লাসটা যদি এখন এখানে না ওখানে পড়ে যায়, এক মুহূর্তে সব শেষ হয়ে যাবে। তাই খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, বিবাহিত জীবনটা ঠিক এরকম শক্ত, একেবারে শেষ পর্যন্ত শক্ত থাকতে পারে, আবার কিন্তু ভঙ্গুরতা। আমি দেখেছি 25 বছরের জুবলির পরে বিবাহ ভেঙেছি, 20 বছরের পরে বিবাহ ভেঙেছে, এরকম অনেক ধরনের। সেজন্যে যে এই সুন্দর জিনিসটাকে লালন করতে হয়, ভালোবাসতে হয়। যখন আমরা লালন করি, ভালোবাসা দিয়ে গড়ে তুলি, এটা শক্ত পাথরের মতো হয়ে থাকে। কোনো কিছু ঝড় তুফান, বিপদ আপদ কোনো কিছু ধ্বংস করতে পারে না। সেজন্যে আপনারা এখানে সুন্দর জীবনযাপন করছেন, আপনাদের দেখে আমি খুবই আনন্দিত। সুন্দর পারিবারিক জীবনযাপন করছে, ছেলে মেয়েদের অনেক ভালো পড়াশোনা করাচ্ছে, কিন্তু পরিবারটার যত্ন নেবে। পরিবারটা অনেক সুন্দর একটা বিষয়। এই পরিবারটাকে সময় দেবেন, ভালোবাসবেন, একসাথে খাওয়া দাওয়া করবেন, পরিবারটার যত্ন নেবেন। তাতে আপনাদের ছেলে মেয়েরও আপনাদের দেখে সুন্দর পরিবারও গঠন করবে। আর আপনাদের পরিবার থেকে আশা করি যে আমরা একজন ফাদারও পাবো, যাতে বারবার এখানে ফাদারের অসুবিধা না, এই প্রত্যাশাও রাখি, প্রার্থনা রাখি। পরিবার থেকে একজন হলে আমেরিকাতে ফাদার স্ট্যান্ডিং আছে, সেজন্য এই সমস্ত প্রত্যাশা রাখি আর প্রার্থনা করি। প্রিয়জনেরা, 30 বছর আগে তোমরা দুজনে ঈশ্বরের সামনে এই শপথ করেছিলে যে তোমরা সুখে দুঃখে, ধনে দারিদ্র্যে, স্বাস্থ্যে অস্বাস্থ্যে একে অন্যকে আজীবন ভালোবাসবে, একে অন্যের প্রতি আজীবন বিশ্বস্ত থাকবে এবং পরস্পরকে সম্মান করে চলবে। বিবাহ সংস্কারের দিব্য শক্তি পেয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলে যে তোমরা একে অন্যের উপর নির্ভর করে খ্রিস্টীয় আদর্শে অনুপ্রাণিত দাম্পত্য জীবনযাপন করবে। একে অন্যের প্রতি ভালোবাসার কথা স্মরণ করে এবং মনে মনে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আজ তোমাদের বিবাহের 30তম জয়ন্তী শুভক্ষণে ঈশ্বরের আশীর্বাদ যাচনার আগে সেই মহৎ শপথ পুনরুচ্চারণ করবে তোমরা। এবার তোমরা দুজনে বিবাহের আংটিটি পরা হাতখানি বাড়িয়ে দাও। হে জীবন স্বামী, 30 বছর আগে তুমি তোমার এই দুজন ভক্তকে পবিত্র দাম্পত্য প্রেমের বন্ধনে আবদ্ধ করেছিলে। অনুনয় করি তোমায়, তুমি আজ সেই প্রেম আরো গভীর, আরো পবিত্র করে তোলো। সেদিন এদের পারস্পরিক বিশ্বস্ততার চিহ্নরূপে এরা যে আংটি দুটি একে অন্যের আঙ্গুলে পরিয়ে দিয়েছিল, তা যেন এদের সংসার জীবনে দিব্য বৈবাহিক আশীর্বাদের ধারক ও বাহক হয়ে থাকে। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। এক পবিত্র বন্ধনের প্রতীক, বিবাহ সংস্কারের অবিচ্ছেদ্য বন্ধনের প্রতীক, খ্রিস্ট ও খ্রিস্ট মণ্ডলীর মধ্যে দিব্য মিলনের প্রতীক। তাই আমি এখন খ্রিস্ট মণ্ডলীর পক্ষ থেকে এই পবিত্র প্রতীকের প্রতি সম্মান জানানোর জন্য পবিত্র জল সিঞ্চন করছি। এখন তোমরা যে
সেদিনের কথা স্মরণ করি নতুন করে। দিনটা মনে করো যে সেই দিনের কথা, সেদিন আমার ভালোবাসা সেদিন আমার ভালোবাসা ও বিশ্বস্ততার চিহ্ন রূপে ও বিশ্বস্ততার চিহ্নরূপে আমি বিবাহের আঙ্গুরিটি তোমার হাতে পরিয়ে দিয়েছি। তোমার হাতে পরিয়ে দিয়েছিলাম। ঈশ্বরের আশীর্বাদে আমি যেন আরো অনেক বছর সেই ভালোবাসা ও বিশ্বস্ততা অম্লান করে রাখতে পারি। আমিও সেদিন আমার ভালোবাসা ও বিশ্বস্ততার চিহ্ন রূপে বিবাহের অঙ্গুরিটি তোমার হাতে পরিয়ে দিয়েছিলাম। ঈশ্বরের আশীর্বাদে আমি যেন আরো অনেক বছর সেই ভালোবাসা ও বিশ্বস্ততা অম্লান করে রাখতে পারি। গলায় পরে পরস্পরের হাত ধরে দীর্ঘ সংসার পথে অনেক দূর এগিয়ে এসেছ। তাই এই জয়ন্তী লগ্নে পরস্পরকে প্রীতিপূর্ণ অভিনন্দন জানান। হে প্রেম স্বরূপ পরমেশ্বর, তোমার কর স্পর্শে এই মালা দুটোকে তুমি আশীর্বাদ করো। যারা পরিধান করবে তাদেরকে পবিত্র রাখো। সমস্ত বিপদ থেকে তুমি তাদেরকে রক্ষা করো। তাদের দাম্পত্য জীবনকে চিরস্থায়ী করো। ভালোবাসার চিহ্ন রূপে পরিধান করো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। হে সর্বসৃষ্টির স্রষ্টা, তোমার বন্দনা করি, তোমার জয় গান করি। তুমি মানুষকে সৃষ্টি করেছ তোমার আপন প্রতিমূর্তিতে। পুরুষ ও নারী করি তাদের সৃষ্টি করেছ। তারা দুজনে যেন তাদের মধুর মিলনে জগতে জীবনের ধারাটি নিত্য প্রবাহিত রাখতে পারে। তুমি তোমার এই দুজন সেবক সেবিকা রতন ও লিন্ডার জীবন মিলন এমনই পবিত্র করে তুলেছ যে তারা হয়ে উঠেছে খ্রিস্ট এবং তার ভক্তমণ্ডলী মহামিলনের প্রতীক। ধন্য, তুমি ধন্য। হে মঙ্গল বিধাতা, এতদিন তুমি এদের মিলন বন্ধন সুখে দুঃখে অটুট রেখেছ। আজও ক্ষান্ত হয়েও না তোমার করুণা দানে। আরো দৃঢ় করে তুলো সেই মিলন বন্ধন, আরো সুমধুর করে তুলো এদের পারস্পরিক ভালোবাসা। আরো শক্ত করে এদের বেঁধে রাখো শান্তির ডোরে। এদের সন্তান সন্ততি ভালোবাসায় পরিবৃত হয়ে এরা যেন জীবনের শেষ দিনগুলি আনন্দে অতিবাহিত করতে পারে। এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে।
আমরা এখন তাদেরকে শুভেচ্ছা জানাই যে তারা 30 বছরের হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশা, আমাদের তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তর। আমিন। প্রভু শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুন। আপনার মধ্যে বিরাজ করুন। আসুন আমরা পরস্পরকে শান্তি বিনিময় করি। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করলে, আমার সে যোগ্যতা নয়।
অনুনয় করি এদের রতন এবং লিন্ডার বিবাহের 30তম জয়ন্তীর দিনে তুমি আজ তোমার এই সেবক সেবিকাদের আশীর্বাদ করো। এরা দুজনে যেন আরো বহুদিন সুখে শান্তিতে ও ভালোবাসার শক্তিতে জীবন কাটাতে পারে এবং শেষে তোমার স্বর্গীয় মিলন উৎসবে যোগদান করতে পারে। এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্ট যাগ এখানে সমাপ্ত, শান্তিতে প্রস্থান করুন। খ্রিস্টের জয়। লিন্ডার বিবাহবার্ষিকী 30তম বিবাহবার্ষিকীতে সবাইকে সাদরে সম্ভাষণ। প্রথম خليك شقيق عندي رقصة فريسة زيد عليها شوي عندي بيزة حق الأكثر اللي نعرفها صيدة مسوي وقفة كراهيبة عيل سوي رقصة بياع جيب لي واحد كرة بياع طق سيارة بوليس يلا يلا سوي رقصة رقصة البطريق ولا فلوس عندي خوش فصل يا أخي تفوز تفوز والله خوش رقصة يا أخي تفوز تفوز عندي خوش فصل يا أخي تفوز تفوز والله خوش رقصة هلو هلو زين আমাদের মধ্যে নিয়ে আসার জন্য তোমাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই রতন এবং লিন্ডার জন্য, যারা তাদের বিবাহ বার্ষিকী 30 বছরের বিবাহ জয়ন্তী উৎসব পালন করছে। তোমার আশীর্বাদে তারা এই পর্যন্ত এসেছে। তুমি তাদেরকে আরও আশীর্বাদ করো, বাকি জীবন যাতে তোমার আশীর্বাদে সুখ শান্তি আনন্দে জীবন যাপন করতে পারে। লরেনকেও তুমি আশীর্বাদ করো প্রভু, এই পরিবারের সবাইকে তুমি স্মরণে রেখো। আর আজকে আমরা যেখানে সমবেত হয়েছি সবাইকে তুমি আশীর্বাদ করো প্রভু, তোমার কৃপা আশিসে তাদের জীবন ধন্য করো। এবং আমাদের সামনে যে খাবার রয়েছে, খাবার আসবে, সেগুলো তুমি আশীর্বাদ করো। এই খাবার খেয়ে যাতে আমরা শক্তি লাভ করি এবং তোমার প্রশংসা করতে পারি এবং মানুষের কল্যাণ এবং মঙ্গল করতে পারি। এই খাবার খেয়ে এবং আমাদের সবাইকে তুমি আশীর্বাদ করো। এই প্রার্থনা করি তোমার এই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। এবার কেক কাটার পর জোরে হাততালি হবে। অন্য শুভকামনা এই বছরের জন্য।
কি অবস্থা তো হ্যাঁ খাবার নিতেছি This is called parenting, okay? New parents in the city. Mr. Akash Gomez, আমাদের BCA সেক্রেটারি, এবং আছে অমিত গোমেজ, আমাদের এক্স ট্রেজারার BCA। তারা নতুন বাবা হিসাবে আমরা দেখতে পাচ্ছি তারা আসলেই আদর্শ বাবা হবে। অনেক শুভেচ্ছা জানাই, বিশেষ করে রতন এবং লিন্ডাকে। আমাকে বলছে অল্প সময় নিব, কেন আমি অনেক কথা বলেছি। আমাদের দেশের দু একটা কথা না, যে আমাদের দেশের যে পরিবর্তন এসেছে, আমরা কৃষক হিসেবে চেষ্টা করেছি যে তত্ত্বাবধায়ক সরকারের সময়েও ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ রেখে আমাদের খ্রিস্টান সমাজকে রক্ষা করতে এবং আমাদের কিছু অধিকার আদায়ের জন্যে। যদিও অনেক কিছু হয়নি, তবুও আমরা চেষ্টায় থাকি। এবং এখন যে নতুন সরকার এসেছে, সেজন্য আমরা অত্যন্ত খুশি যে নতুন সরকার এসেছে। দেশটা আরেকটু সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের সাথে প্রাইম মিনিস্টার তারেক রহমানের, তারপরে মন্ত্রীদেরও, কয়েকজন মন্ত্রীদেরও দেখা সাক্ষাৎ হয়েছে। সেখানে আমরা সবসময়ই ইস্টারের ছুটি দাবি করে আসছি, আর আমাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা মোটামুটি সজাগ এবং চেষ্টা করছি। এবং বিশেষ করে যেহেতু তারা মডেল মসজিদ করতেছে, আমরা বলতেছি আমাদের মডেল একটা গির্জা, একটা মন্দির, একটা প্যাগোডা দেওয়া হোক। আর সেগুলো নিয়ে আমরা দেশে আছি, আর আশা রাখি যে আস্তে আস্তে দেশটা উন্নতির পথে অগ্রসর হবে। আর বিশপ হিসেবে আমি আসলে এরকম যে কিছু ভাগ্যবান মানে যে আমি 3টা ধর্মপ্রদেশে কাজ করেছি। প্রথমত খুলনার বিশপ ছিলাম 6.5 বছর, 9 বছর ছিলাম সিলেটে। সেখানে আমি আসলে বাড়িঘর কিছু ছিল না, জমি জমা ছিল না। সেখান থেকে 9 বছরে কিছুটা গড়ার চেষ্টা করেছি। এখন বিশপ শরৎ আছেন, তারপরে ঢাকাতে আসা। আর এই জন্য বললাম ভাগ্যবান, কারণ আমার কিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা রয়েছে, তারা অনেক উদারভাবে আমাকে সাহায্য করে, যার জন্যে আমি ধর্মপ্রদেশ থেকে কখনো বিশেষ টাকা নিয়ে চলি না। আর এর জন্যে যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং বিশেষ করে লিন্ডা এবং রতনের উদারতার কথা বলতেই হয়, যে তারা উদারভাবে আমাদেরকে, মণ্ডলীকে অনেক সাহায্য করে। বিশেষ করে তাদের যে দিদি হেলেন তো অনেক উদার মানুষ, সেজন্য তিনি মণ্ডলীর বিভিন্ন কার্যক্রমে জড়িত থাকেন। আর আপনাদের সবাইকে আবার অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আর বিশেষ করে রতন, লিন্ডাকে অনেক শুভেচ্ছা জানাই এবং আমাদের পরিবারের পক্ষ থেকে
কেউ নেই, তবু আমি তাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রাখি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা ধন্যবাদ। লিন্ডা ও রতনদা, শুভ 30তম বিবাহ বার্ষিকী। আজকে এই দিনে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি লিন্ডাকে চিনি ব্যক্তিগতভাবে প্রায় 42 বছর যাবত। সে সময় আমরা বলতে আমি, ক্যারেল, লিন্ডা, মনি যে ক্যানাডায় আছে, আমরা একসাথে হোলি ক্রস স্কুলে পড়তাম এবং রিমির সাথে আমাদের পরিচয় ছিল YCSC থ্রুতে, এবং শিল্পীর সাথে আমাদের পরিচয় হয় হোলি ক্রস কলেজে। তো আমাদের আসলে এখনো মনে পড়ে সেই স্কুল কলেজের দিনগুলির কথা। এবং মানে আমাদের আরেকটা বান্ধবী ছিল পূর্বী, যে লিন্ডার মাসুতো বোন, সে আসলে আজকে আমাদের মাঝে নেই। আমি শিওর সে আমাদেরকে সবাইকে দেখছে স্বর্গ থেকে এবং লিন্ডা রতনদাকে অনেক আশীর্বাদ করছে। এবং মনি ক্যানাডা থেকে আসলে আমার সাথে ফোনে কথা বলেছিল, সরি সে ভিডিও ক্লিপস পাঠাতে পারেনি, কিন্তু সে তোমাদের জন্য অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা পাঠিয়েছে। আমার এখনো মনে পড়ে আজবিশপ আপনার ভাই সেই মণিপুরি পাড়া বিল্ডিংয়ের কথা, কারণ অনেক স্মৃতি আমাদের ওখানে আছে। এবং সত্য কথা বলতে লিন্ডার মাকে, মানে আপনার বৌদিকে আমরা ভীষণ ভয় পেতাম। প্রথমে ঢোকার আগেই দেখতাম যে উনি আছেন কিনা বাসায়, কারণ উনি থাকলে আমাদের 1000 কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হতো ওনাকে। কিন্তু আপনার ভাই ছিল খুব বন্ধুর মতো আমাদের সাথে, এত ভালো মানুষ ছিলেন উনি, আমাদেরকে ওনার মেয়ের মতোই দেখতেন। এবং আমরা যখন যেতাম লিন্ডাদের বাসায়, উনি আমাদের জন্য সবসময় লেবুর শরবত তৈরি করে রাখতেন। ওনার লেবুর শরবতের মতো লেবুর শরবত কেউ করতে পারে না। এবং লিন্ডার ছোট ভাই বোনদের সাথে আমাদের দুষ্টুমি করা, ছাদে যাওয়া, গল্প করা, সব স্মৃতি মনে আছে। মনে পড়ে যখন আমরা কলেজ থেকে নেভি একাডেমিতে যাই, তখন বাবা মার তো অনেক কড়া উপদেশ নির্দেশ, ডানে তাকাবা না, বাইরে তাকাবা না, কারণ নেভি একাডেমি অনেক ছেলে। তো আমরা ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছিলাম ট্রেনে করে, অনেক মজা করেছি, কারণ তখন বাবা মা ছাড়া। এবং নেভি একাডেমিতে আমরা আসলে অনেক দুষ্টুমি করেছিলাম, এক্সেপ্ট লিন্ডা ছাড়া। আজবিশপ বললো লিন্ডা অনেক বসি, কিন্তু আমার মনে হয় না, ওকে আমরা দেখি নাই ওরকম বসি। কিন্তু লিন্ডা চুপচাপই থাকতো, কারণ তখন তার জীবনে অলরেডি প্রেমের ঘন্টা বাজিয়ে দিচ্ছে রতনদা। তো লিন্ডার ডানে বায়ে তাকায় নাই। আমি রতনদাকে 31 বছরের বেশি সময় ধরে চিনি। এখনো তিনি সেরকমই আছেন যখন প্রথমবার তাকে দেখেছিলাম লিন্ডার সাথে। এবং সেই দুষ্টুমি হাসি এবং আন্তরিকভাবে জিজ্ঞাসা করা, শালিকা কেমন আছো। লিন্ডার সাথে যখন রতনদার পরিচয় হয়, তখন কিন্তু দুইজনই স্টুডেন্ট ছিল। এবং রতনদা থাকতো আনন্দ সিনেমা হলের পিছনে, এবং তার সাথে থাকতো তার ভাগনা চঞ্চল, এবং পরে মৃন্ময়ের মা আসে পড়াশোনার জন্য ঢাকায়। তো আমরা আসলে রতনদার ফ্যামিলিকে ওইভাবেই চিনতাম খুব ভালো করে। লিন্ডা ছিল 18 গ্রামের রানী, আর আমাদের রতনদা ছিল ভাওয়ালের রাজা। সে সময় ভিন্ন গ্রামে বিয়ে করা আসলে খুব একটা গ্রহণযোগ্য ছিল না, প্রেমটা তো অনেক দূরে। কিন্তু তাদেরকে খুব কাছে থেকে দেখেছি যে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে, যাকে আমি বলেছি লিন্ডার মা ভীষণ কড়া ছিল। তো আন্টিকে মানানো একটু ডিফিকাল্ট ছিল, কিন্তু আঙ্কেল ইজি গোয়িং ছিল। কিন্তু শেষে তাদের ভালোবাসা আসলে সব কিছুতে জয়ী করে যায়। 30 বছর আগে তাদের বিবাহের সব অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, এবং আমি খুব লাকি, আমরা রিমি, ক্যারেল, শিল্পী, আমরা লাকি যে আজকে 30 বছর পরেও এসে আমরা তাদের বিবাহ 30 ইয়ার্স বিবাহটা উদযাপন করছি। সে সময় আমাদের কিন্তু কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট ছিল না, কোনো ব্যবস্থা ছিল না। তাই আমরা সব বান্ধবীরা এবং লিন্ডার কাজিন ভাই বোনেরা সবাই মিলে আসলে আমরা ডেকোরেশন করেছিলাম। সেই নিচতলা থেকে ছাদ পর্যন্ত আলপনা করা, স্টেজ করা। এবং এখনো মনে পড়ে যখন আমরা মঠবাড়ি গির্জায় গিয়েছিলাম লিন্ডাকে নিয়ে, কোনো কারেন্ট ছিল না মঠবাড়িতে।
কিন্তু ছিল অফুরন্ত ভালোবাসা। এবং ধন্যবাদ রতনদা এবং তার পরিবারকে, হেলেন দিকে, উনি এখানে আছেন, যে আমাদের সবাইকে ওনারা আসলে খুব আপন করে বরণ করেছিলেন। তোমাদের প্রেম জীবন ও কাটানোর সময় নিয়ে অনেক কিছু বলা আছে, কিন্তু সময় আসলে খুবই কম। তবুও আবারও অভিনন্দন এবং আশা করি আমরা তোমাদের 50 বছর প্রতি আবার উদযাপন করবো, হয়তো তখন লাঠি নিয়ে আসবো। থ্যাংক ইউ। আজকে আমাদের রতন মামা আর মামির 30 বছর 3 মাস 23-24 দিনের মতো আমরা শুভেচ্ছা জানাই তাদেরকে। এবং আজকে অনুষ্ঠানে আমাদের পরম শ্রদ্ধেয় হার্স বিশপ উপস্থিত রয়েছে, আমরা তাকেও ধন্যবাদ দেই এবং স্বাগতম আমাদের মধ্যে থাকার জন্য। রতন মামাকে আসলে আমি খুব কাছ থেকেই চিনি, আমাদের খুব কাছাকাছি বাড়ি, একটি পাশাপাশি, একটু দূরে ছিল, পরে সে আমাদের পাশে বাড়ি করছে। তার মা বাবা ফ্যামিলি অত্যন্ত আমাদের মঠবাড়ির জন্য একটা খুবই ভালো পরিবার, তাদের কন্ট্রিবিউশন অনেক বেশি মঠবাড়িতে। একজন মানুষ হিসাবে রতন মামা, ইভেন তার যে ভাইয়েরা আছে, বোনেরা আছে, তারা খুবই ভালো। আমি মনে করি যে তারা তার মা বাবার সঠিক আদর্শে তাকে মানুষ করেছে, এটার জন্য ধন্যবাদ দেয়। পাশাপাশি আমি আরেকটা বলি, রতন মামাকে আমাদের ভাওয়ালে অনেক মানুষ রতন মামা বললে চিনে, যদিও সে আপন মামা কারণ না হোক, কিন্তু অফিসিয়াল সে মামা। নাগের স্কুলে যাইতো একসাথে 20-30টা সাইকেল, পাঞ্জাবের স্কুল ছুটি হইলে তারা ওইলে ট্যাক্সিটা দিত, সাইকেলটা না টুনটুনি মারতো মাইয়াদের। দুষ্টামি হয়েছে অনেক, কিন্তু এর মধ্যে সব ছিল। আমি রতন মামাকে ধন্যবাদ দেই, ঈশ্বরকে ধন্যবাদ দিই তাদের এই সুন্দর যুক্তির জন্য। ইভেন আমি মামিকেও খুব কাছ থেকে চিনি, কারণ অনেক কিছু বলে ফেলছে। আমি মামিদের বাসাতে আমাদের হোস্টেল ছিল, আমি ছিলাম। মামির বাবা রবীন্দ্র অত্যন্ত ভালো মানুষ, সেও খুব সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে এবং তাদের কন্ট্রিবিউশন অনেক বেশি তেজগাঁও ধর্মপল্লীতে। এবং আমি মনে করি তার আজকে থাকতে পারলে অনেক ভালো হইতো, অনেক আনন্দিত হইতো। যাই হোক, ঈশ্বরের কোনো সে হতে পারে নিতে পারে নাই, আসতে পারে নাই, আমরা আশা করি পরে তাদেরকে পাবো। তা আমি মনে করি যে তাদের বিবাহিত জীবন খুবই সুন্দর এবং ভালো কাটতেছে। অনেক কিছু বলার ছিল, আসলে সময় কম, উল্টাপাল্টা লেগে যেত না। সেটার মতো বলতে পারলে আমি 1 ঘন্টার বেশি বলতে পারতাম, কারণ রতন মামা কিন্তু প্রেম করে বিয়ে করছে। আমরা গির্জা যেতাম, মামি উপরে খালি থাকতো, রতন মামা গির্জা যাওয়ার সময় আমরা একটু গরম দেওয়া যেত। হ্যাঁ, মানে খুব হয়েছে। আমি যদি ওই সময় মানে ইন্টারমিডিয়েট পড়ি, কিন্তু খুবই মানে ভালো ছিল এবং তাদের প্রেম সাকসেসফুল হয়েছে এবং ঈশ্বরের আশীর্বাদ আছে যথেষ্ট। যাই হোক, পরে আবার বলবো না, আবার 50 বছরের জন্য ওয়েট করে। আমি ওই সময় 1 ঘন্টা চাই, ওই সময় 1 ঘন্টা দিতে হবে ব্রো। ধন্যবাদ। না, ধন্যবাদ মাননীয় স্পিকার, আমার 3 মিনিট দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে, ওকে বাই। অসীমটাকে ফস করে নাই, আমি তো ভয় ছিলাম যে আমাকে ফস করে উঠবে, কান্না কিনে বলছি। যাই হোক, এখন আমি মঞ্চে ডেকে নিচ্ছি লরেনকে এবং দেখিকে একসাথে। আমার মা বাবা 30 বছর অ্যানিভার্সারিতে আসার জন্য I'm really grateful that I can celebrate my parents' 30th and pray that we can celebrate their 50th. I know our Sydney family is here, but we're still missing our Bangladesh family. So everyone has prepared a special presentation video for my parents. So yeah. এখানে উপস্থিত ছোট বড় সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং সব জয়কে নমস্কার। আমাদের এই 30তম বিবাহ বার্ষিকী উদযাপন উপলক্ষে আমন্ত্রিত সকল অতিথি সবাই মিলে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সত্যি খুব আনন্দিত আপনাদের যে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে, বিশেষ করে আজকে আমাদের মিশাতে যারা উপস্থিত ছিল তার নাম্বারটা আমার কাছে খুব ভালো লাগছে। এনিহাও, আমার আজকে এই অনুষ্ঠানের সম্পূর্ণ পরিকল্পনাকারী আমার মেয়েকে ধন্যবাদ জানাই। আমাদের পরম শ্রদ্ধেয় আর্চবিশপ আমাদের এই বিবাহ বার্ষিকী উদযাপনের কথা শুনে আমাদের জন্য বিশেষ করে সময় করে আসছেন, এই জন্য ওনাকেও ধন্যবাদ জানাই। আর আমার দিদি
গত 1 বছর যাবৎ বাংলাদেশে অবস্থান করতেছে। সে দীর্ঘ জীবন এখানে কাটানোর পরে সে এই দেশে বেশি সময় কাটানোর জন্য একটা নিজের আপন মনে বাড়ি বানাচ্ছে। সে তার কাজকর্ম সমস্ত ফেলে রেখে আমার এই উদযাপনের দিনটা পাশে থাকার জন্য চলে আসছে। আমি দিদিকে ধন্যবাদ জানাই। স্মরণ করি আমার পিতামাতাকে, যাদের দ্বারা আমরা এই পৃথিবীতে এসেছি, তারা আমাদের মাঝে নেই। তাদের জন্য শুভকামনা রইল। আর আপনারা যারা এখানে আমাদের এই অনুষ্ঠানটা সুন্দর করার জন্য মানে গত 2 দিন যাবত 3 দিন যাবত পরিশ্রম করতেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের সবার সহভাগিতায় আজকে আমরা এই পর্যন্ত আসছি। আশা করি বাকি সময়গুলো ভালো মতো যাবে। ধন্যবাদ সবাইকে। আমার আসলে বেশি কিছু বলার নেই, কারণ রতনাটি অনেকটা পাঠ সে সেরে ফেলেছে। আমি প্রথমে ধন্যবাদ দেই আমার কাকাক্ষ, উনি আমার কারণে only 1 সপ্তাহের জন্য সিকিউরিটি এসেছে, তাকে অনেক ধন্যবাদ দেই। আমার বাবা খুব অসুস্থ আমেরিকাতে, তো আমার কাকা যেহেতু বাবা আসতে পারবে না, সেই কারণে সে বিশেষভাবে তার অতি মূল্যবান সময় পার করার পরও সে চেষ্টা করেছে আমাকে এখানে সাপোর্ট দেওয়ার জন্য। আপনারা সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ। আর আমার মেয়েকে আমি স্পেশালভাবে ওকে একটু ধন্যবাদ দিতে চাই। সেও খুব অসুস্থ ছিল এবং স্পেশালিস্টের আগে ও খুব অসুস্থ হয়ে পড়ে। আমি তখন চিন্তা করতেছিলাম যে আমি প্রোগ্রাম করবো কি করবো না। ইট ওয়াজ কনফিউজিং ফর মি, কারণ বাবা অসুস্থ ছিল সেই সময় এবং আমার মাও, আমার মেয়েও। তো আমি একবার চিন্তা করেছিলাম যে প্রোগ্রামটা হয়তো ক্যান্সেল করতে হবে, হয়তো বা ঈশ্বরের অশেষ কৃপায় আমি এ পর্যন্ত আসতে পেরেছি এবং আমার মেয়ে অসুস্থ এবং বাবাও অসুস্থ। আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা এভাবে চলে যেতে পারি। আর সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমার মেয়েকে অনেকেই সহযোগিতা করেছে এবং আমাদের কমিউনিটির লোকরা যারা আমাদের প্রোগ্রামটাকে সুন্দরভাবে করার জন্য যারা সহযোগিতা করেছেন, আমি তাদেরকে অনেক কৃতজ্ঞ জানাই। আমাদের ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। সবাই এনজয় করুন। ধন্যবাদ। কিছু বলতে পারি? রতনদা বলবে না? বলছে রতনদা আসলে ঘটনা হলো যে মানুষ অনেক সহজ সরল, রতনদা অনেক সহজ সরল মানুষ। এই যখন ইয়াং বয়সে প্রেম করতো, একবার এই প্রেমের দায়ে তাকে গ্রেপ্তার করা হইল রতনদাকে। রতনদা গ্রেপ্তার হয়েছে কারণ লিন্ডার বয়স কম দেখাইতেছিল, আসলে কিন্তু কম বয়স না। তাকে সন্দেহভাজন ধরা হয়েছে এবং তাকে মামলা দেওয়া হয়েছে, ইফটিজিংয়ের মামলা, আদালতে নিয়ে যাওয়া হয়েছে, সম্পূর্ণ কাল্পনিক। তো নিয়ে যাওয়ার পরে জজ সাহেব বলছে যে রতন, তোমার যে অপরাধ, তুমি যে লিন্ডাকে ভালোবেসেছ এবং অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ভালোবেসেছ, এজন্য তোমার দণ্ডনীয় অপরাধ দণ্ডবিধি 103 ধারা আইন অনুযায়ী তোমাকে দেওয়া হলো 3 মাসের জেল অথবা 5,000 টাকা জরিমানা। তুমি কোনটা নেবা? সহজ সরল মানুষ বলছে 2টাই দেন, কারণ মানুষ সহজ হলে যা হয়। তো 3,000 টাকাও দিল, 3 মাসের জেলও দিয়ে দিল। সে বলে তো জাজকে বলে, জাজ আমি তো এটা চাই নাই, আমি 3,000 টাকা দিব, সাথে লিন্ডাকে চাইছিলাম।
Hello,
বড় প্রফেসর প্রাইজ হয়ে গেছে। জোরে একটা হাততালি হবে তাদের জন্য। এবং একটা সিনেমাটিক ভাব চলে এসেছে সেহেতু আমরা শুটিংটা এখনই করে। লিন্ডা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, ঠিক আগের মতোই। কাজ আমাকে ছাড়া ভালোবাসা পূর্ণ হয় না। আমরা তোমাকেও অনেক ভালোবাসি। এই 10 সেকেন্ডের একটা শুটিংয়ের জন্য 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। আমরা আপনাকে দেখালাম কিভাবে অল্প সময়ের মধ্যে একটা ভালোবাসার গল্প হয়ে যায়। আপনারা টিভিতে দেখেছেন, এটা আমাদেরই গল্প, সম্পর্কের গল্প, আর এটা ছিল আঙ্গ গল্প। সবাই থাকবেন, চোখ রাখবেন, আগামীতে আসছে ইউটিউবের চ্যানেলে অপেরা বাংলাতে। ধন্যবাদ।